সিনেমা যারা দেখতে ভালোবাসে তারা সারা বছর অপেক্ষা করে একটা উৎসবের জন্য। আর শীতের শুরুটা হয় সেই উৎসব দিয়ে, ফিল্ম ফেস্টিভ্যাল। গোয়াতে শুরু হচ্ছে 20 তারিখ, 20 নভেম্বর, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তারপরেই 4 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্তকে। নমস্কার। প্রথমে আসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়াতে যেটা হচ্ছে 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে আপনি জুরি হিসেবে আছেন প্যানোরামা বিভাগে। সেখানে এবারের মূল থিম ধরা হচ্ছে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে আসার একটা ভাবনা। তো সেখানে তো আপনারা ছবি দেখছেন ইতিমধ্যেই, সেখানে তরুণ প্রজন্ম কি সত্যি আগের থেকে অনেক বেশি এগিয়ে এসেছে বলে মনে হয়? তরুণ প্রজন্ম বরাবরই যখন আসে প্রথম চোখে পড়ে না। হ্যাঁ, একটা ফোকাস এখানে সেই জন্য তৈরি করা হয়েছে। আমি অনেকদিন ধরে আমি ফিল্ম ক্রিটিক সার্কেল অফ ইন্ডিয়ার সঙ্গে আমরা আরম্ভ করি। আমি বলেছিলাম যে দেখো, ডেবিউদের ওপরে চোখ রাখো, কারণ আমরা পথের পাঁচালী যখন হয়েছে তখন যারা বোদ্ধা তারা বলেছিল এটা সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেল, কিন্তু সাধারণ দর্শকরা কি আর তখন বুঝতে পেরেছিলেন? আর তখন কিন্তু হলে কতদিন চলতো সেটা দিয়ে একটা মাপদণ্ড তৈরি হতো। এখন আমাদের যেটা হয়ে গেছে, এখন তো আর হলে কতদিন চললোর ব্যাপার নেই, এখন ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্মে কোনটা চলছে সেটাও কিন্তু আমার মতে মাপদণ্ড নয়, কারণ সেখানে কিন্তু কেউ ডেডিকেটেড ভাবে বিচার বুদ্ধি নিয়ে বসে, খুব কম লোকে সেভাবে ছবিটা দেখে। তো সেই জন্যে এই যে ডেবিউদের ওপরে একটা ফোকাস তৈরি হলো, আমার কাছে এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রশংসনীয়। মানে যে অর্থে বলছি যে ডেবিউ ডাইরেক্টরস অ্যাওয়ার্ড একটা আমাদের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে অনেক বছর ধরে দেওয়া হয়। আমার বাবা যে বছর পেয়েছিলেন সে বছর ডেবিউতে দুজন ছিলেন, নবেন্দু ঘোষ পেয়েছিলেন, আর ছিল আদিত্য ভট্টাচার্য, যে কিনা মানে সম্পর্কিতভাবে নাতি। তো দাদু আর নাতি দুজন ছিলেন। তো তপন সিনহা সে বছর জুরিতে ছিলেন। উনি বলেছিলেন, পেয়েছিলেন নবেন্দু ঘোষ যে ছবিটার জন্য, সেটার জন্যে বলেছিলেন যে এই ছবি এই বয়সে এরকম একজন করতে পারে, সেটাই একটা সাংঘাতিক ছবি। তার জন্যই পেয়েছিলেন। ডেবিউ যে এই বয়সে হতে পারে সেটাও একটা। সুতরাং ডেবিউ বললে পরে যে শুধুই ইয়াং প্রজন্ম তা নয়, কিন্তু আত্মপ্রকাশ এই জায়গাটা তো আছেই। অনেকেই একটু লেটে গিয়ে আত্মপ্রকাশ করে, কিন্তু ডিজিটাল এসে যাওয়াতে যেটা হয়েছে যে এখন একটা আমি আরেকটা ফুটপ্রিন্টস ফিল্ম ফেস্টিভ্যাল আছে, সেটাতে বিলো 18 মানে 14 থেকে 18 বছরের একটা ক্যাটেগরি এবং 19 to 24 আরেকটা ক্যাটেগরি। তার মানে বুঝতে পারছো কত ছোট থেকে এখন তারা সিনেমা মিডিয়ামটা, এখন তো আর সেলুলয়েড নয়, একদম সেলুলয়েড কথাটাই চলে গেছে। ইনফ্যাক্ট এখন তো আর এডিট করতে বসে ফিল্ম কাটতে লাগছে না, টেবিলে বসে বাটন টিপে, মানে এখন মোবাইলেই তো ছবি হয়ে যাচ্ছে, ছবি হয়ে যাচ্ছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে একটা দিক যেমন খুব খারাপ হয়েছে, মানে খুব খারাপ হয়েছে মানে সে তার নিজের, তুমি চাও বা না চাও সে বলবে যে এটাই দেখো এটাই ভালো। হ্যাঁ, তো সেরকম আবার আরেকটা জায়গা হয়েছে যে অনেক বেশি লোককে ইনভলভ না করে আমি কিন্তু একটা বুদ্ধির একটা সাহায্য পেয়ে যাচ্ছি, একদম একটা উইজডম, একটা এক্সপিরিয়েন্স, সেটা ব্যাকআপে আছে, সেটা আমি ইউজ করব কিনা পরের কথা। তাতে করে একটা খুব ইয়াং এজেতেও তৈরি হয়ে যাচ্ছে। এবং আমরা স্টিভেন স্পিলবার্গের কথা জানি যে তিনি 14 বছর বয়সে হোম ভিডিও বানিয়েছিলেন। আজ থেকে 60 বছর আগে, 70 বছর আগে হোম ভিডিও সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু তখন ওরা যেটা অপেক্ষাকৃতভাবে আমরা তখন গরিব না হয়ে আমরা অত তো স্বাচ্ছন্দ্যতে ছিলাম না, বড় হচ্ছিলাম না, আমরা
খুব কমই সাচ্ছল্য আমাদের ছিল। এখন সেই সাচ্ছল্যটা এসে কিন্তু গেছে। আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনিরা পাচ্ছে। আমার নাতি ফোন ধরে সে একটা কি বাটন টিপে হঠাৎ দেখলাম পুরো ইমেজগুলো লাল ব্লু এইসব এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং এক্সপেরিমেন্টটা বয়স কমে যাচ্ছে। একদম। হ্যাঁ, এবং ও কিন্তু জানে যে এটা কিন্তু হি ইজ ডুইং এ ডিপার্চার। তার মানে কনসিয়াসলি কিন্তু এটা শুধু অ্যাক্সিডেন্টের একটা বাটন টিপের ব্যাপার নয়, যেটা অনেক সময় অ্যাবস্ট্রাক্ট আর্টের ক্ষেত্রে বলা হতো এটা কি অ্যাক্সিডেন্টাল আর্ট, সেটা নয়, না ওরা কিন্তু যখন বাটনটা এক্সপেরিমেন্টাল। টিপছে ওরা দেখে নিয়ে টিপছে যে এটার এটা করলে ইম্প্যাক্ট এই ইফেক্টটা হবে, এই এই হচ্ছে। একদম। সেই জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় এবং প্রয়োজনীয় একটা ফোকাস। এবং এই ক্ষেত্রে বলি যে ওটিটি প্ল্যাটফর্মে আগের বার থেকে ইন্ট্রোডিউস হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আগের বার যে সংখ্যাটা ছিল তার থেকে এবারের সংখ্যা অনেক বেশি বেড়েছে যোগ দেওয়ার। তো এটাও কি একটা অন্যরকম বার্তা দিচ্ছে যে বার্তা তো ডেফিনেটলি দিচ্ছে। আমাদের দেশে সিনেমা হল কি হারে বন্ধ হয়েছে, আমি এটাকে একটা দুঃখের জায়গায় দেখছি। হ্যাঁ, দুঃখের জায়গায় কেন দেখছি, সিনেমা হল হলো একটা সাধারণ মানুষের গ্রাসরুটসের সঙ্গে জুড়ে দেয়, একটা বৌদ্ধিক ইন্টেলেকচুয়াল জায়গাটাকে জুড়ে দেয়। আমাদের দেশে সিনেমা আরম্ভ হয়েছিল 30s যখন, তখন ডাইরেক্টররা ছিলেন শিক্ষিত, সাহিত্য ভিত্তিক কন্টেন্ট নিতেন এবং এই সবগুলো দেখানো হতো প্রাইমারিলি শহরগুলোতে, কিন্তু মফস্বলেও হতো। হল বন্ধ হওয়া, তার আগে আরেকটা জিনিস হয়েছিল, টেলিভিশনে ছবি দেখানো হতো, আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেল। ভিডিওতে পাইরেসি বেড়ে গেল, তাতে করে ছবি এফেক্টেড হতে লাগলো, ভিডিও চলে গেল। ভিডিও পাইরেসি চলে যাওয়াতে যেটা আমরা খুশি হয়েছিলাম যে এইসব চ্যানেলগুলোতে ছবি দেখতে পাওয়াতে ওয়ার্ল্ড সিনেমা আর আমাদের দুষ্প্রাপ্য রইল না। ফিল্ম ফেডারেশন, ফিল্ম সোসাইটি গুলো কমে গেছে তখন ভিডিও আসাতে। তখন এই চ্যানেলগুলো পাওয়াতে আমরা এখন সব জায়গার ছবি সব জায়গায় দেখা যেতে পারবে, একটা মেম্বারশিপ করে নিলেই হলো। এটা পাইরেসিও নয়, একটা বিজনেস মোড এলো। কিন্তু আমার দুঃখের কারণ এইটা না একটা সামাজিক অবস্থান থেকে সিনেমাকে সরিয়ে দিল। এটা একটা তোমার প্রাইভেট ব্যাপার হয়ে গেল, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি দেখতেও পারো নাও দেখতে পারো। একাকিত্বর মানুষের পক্ষে এটা বড়দান। হ্যাঁ, আবার এটা অনেকটা মানুষকে একাও অসামাজিক করে দিল, অসামাজিক করে দিল। হ্যাঁ, আমি 5 জনের সঙ্গে বসে যখন সিনেমা দেখা অন্ধকার হলেতে 5 জন হাসছে, আমারও কিন্তু হাসি পাচ্ছে, 5 জন কাঁদছে, আমারও কেমন যেন মনটা খারাপ লাগছে। হ্যাঁ, আমি আর 5 জনের সঙ্গে হাত ধরে না থাকলেও রিয়াক্ট কিন্তু আজ 5 জনেরটা অন্তত কোনটা মানুষের ভালো লাগছে কোনটা খারাপ লাগছে আমি কিন্তু সেটা দেখছি। একলা যখন বসে দেখছি তখন আর সেটা হচ্ছে না, তখন আমরা অনেক বেশি ক্রিটিক্যাল ভাবেও কিন্তু দেখছি। আবার আরেকটা জিনিস যেটা ভালো বন্ধ দিকটা যেটা, সেটা হলো যে বড্ড টানার স্বভাব হয়ে গেল এই সিরিয়াল গুলো। একটা দিন যায় 10 মিনিটেরও ঘটনা ঘটলো না, খালি কথার উপর কেবল কথা। আমি তো ও ঘর টেলিভিশন চালিয়ে দিয়ে শুধু কথা শুনছি। নেটফ্লিক্সেও অনেক ছবি যেগুলো 8টা এপিসোড 12টা এপিসোড, আমি একসময় টার্কি একসময় কোরিয়া এগুলো দেখছি, টানছে, আমার ইন্টারেস্ট চলে গেল। হচ্ছে কি, সিনেমা কি শুধুই গল্প বলার জায়গা? তা নয়। সিনেমা একটা সমাজের উপর কমেন্ট, কিন্তু সিনেমা আবার মানুষকে বোঝার জায়গা। সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে কিন্তু ওইটা, ন্যারেটিভ নন ন্যারেটিভ নয়। কেন আমরা সিনেমা ভালোবাসি? আমরা নিজেদেরকে রিলেট করতে পারি, তো সেটা তার চেয়ে বড় কথা আমরা যে জীবনটা লিড করব না কোনোদিন, আমি কিন্তু সেই লাইফের ভেতরে ঢুকতে পারছি, এবং সেটা সিনেমাতেই পসিবল, সেটা সিরিয়ালে হয় না। আমাদের দেশের ভয়েস তোমার দেশের ভয়েসের সঙ্গে কেমন কোন জায়গায় অবস্থান করছে
আমি তোমার কাছে কি নিতে পারি, শিখতে পারি, আমি তোমায় কি দিতে পারি, সেই এই আদান প্রদান। লেনদেনটা দরকার, তার জন্য ফেস্টিভ্যাল। হ্যাঁ, তো কিন্তু এই যে ওটিটির আশাতে যারা বড় পর্দাতে দেখাতে পারছে না বিভিন্ন কারণে আর কি, লোক অভাব, পয়সার অভাব ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রে তো কিছুটা সুবিধা হয়েছে না প্রচুর, যে কারণ একটা ছবি এখনো আমার এই কিছুক্ষণ আগেই ধরো কথা হলো, পদাতিক বলে ছবিটা কিছুদিন আগে রিলিজ হলো, সে সময় আরজি করে ব্যাপারটা হয়, ওটা পুরো মার খেলো। এবং দুঃখের বিষয় ওখানে অভিনেতা ছিলেন বাংলাদেশের, সে বাংলাদেশেও একটা একটা পলিটিক্যাল সিচুয়েশন টার্ময়েল হওয়াতে সেখানেও পেল না। অথচ ছবিটা হলে রিলিজটা হয়তো আগে থেকেই বাঁধা ছিল, তাদের কিছু করার নেই, নাহলে লস খেত। এখন সেই লসটা কিভাবে মেকআপ হবে? একদম। এটা ধরো যদি ওখানে হলে না রিলিজ হতো তাহলে হয়তো আমি একটা ফেস্টিভ্যালে দেখাতে পারতাম, কিন্তু এই ফেস্টিভ্যালে তো পারবো না, এই শহরে রিলিজ হয়ে গেছে। তখন কি করবে সে? তখন সে একটা ওটিটি প্ল্যাটফর্মে, এবং পদাতিক ছবিটা যেটা, সেটার বিশ্বে দর্শক আছে, সারা বিশ্বে ওই ভদ্রলোককে জানবার, চিনবার, তার কে শ্রদ্ধা জানাবার দর্শক আছে, লোক আছে। সুতরাং ওটা আইডিয়াল প্ল্যাটফর্ম তখন হলো ওটিটি। হলো কি, আমাদের এবারে 386টা ছবি জমা পড়েছিল, তার মধ্যে 25টা হলো ট্রেড বডিজ থেকে আসে, মেইন স্ট্রিমে যেগুলো দেখানো হয়েছে, রিলিজ হয়েছে, মেইন স্ট্রিমে সাকসেসও হয়েছে। ইসেনশিয়ালি এইটা একটা এদের জন্য আলাদা করে দেওয়া হয়েছিল, কারণ আগে আগে সবাই ভাবতো ফেস্টিভ্যাল মানেই শুধু একটা রিমোট জায়গার গল্প হবে, একটু কানুনি কানুনি গল্প হবে, একটু মানে যে ভাষা অন্য কোথাও যায় না সেই ভাষার ছবি হবে। তো একটা জায়গায় মনে হলো যে বিদেশিদের সাথে বলিউড টার্মটা তো পরে এসেছে, কিন্তু যে সময় এটা কথাবার্তা চলছে তখন বলল যে বিদেশেতে কিন্তু এই ছবিগুলো যায়, লোকে তো ইন্ডিয়ান সিনেমা বলতে এই সিনেমাই দেখে, তাহলে ইন্ডিয়ান ফেস্টিভ্যালে এ একেবারে থাকবে না কেন? এখন এটাতে একটা দ্বিধা বিভাগ আছে যে এরা তো কমার্শিয়ালি সাকসেস পেয়ে গেছে, যারা পায়নি তাদেরকে কেন প্রাধান্য দেওয়া হবে না, এই একটা বরাবর ডিবেট চলে। কিন্তু কথাটা হলো, ডিবেট বাদ দাও, ইন্ডিয়ান সিনেমা কি শোলে বাদ দিয়ে? আবার ইন্ডিয়ান সিনেমা যখন আমি 1-6 বছর বিদেশে ছিলাম, তো ক্রিটিকদের ওখানে ইংল্যান্ডেতে আমি তখন তাদের বক্তব্য ছিল, সে বছরে শোলেও ছিল, জয় সন্তোষীমাও ছিল, এবং তারা মহা উৎসাহিত হলো যে আমরা ভাবতেই পারি না এরকম দুটো এক্সট্রিম টাইপের সিনেমা কন্টেন্ট এবং মেকিং এর দিক থেকে শুধু না, এবং দুটোই কিন্তু পপুলার। জয় সন্তোষীমা সে বছর প্রচন্ড পপুলার হয়েছিল, চলেছে। তো ইন্ডিয়ান সিনেমা কি ওটা বাদ দিয়ে? নয়, সেই জায়গা থেকে অবস্থান দুটোরই থাকতে হবে, সেই জায়গা থেকে। এনিওয়ে 386-র মধ্যে 25টা চলে গেল ওটা। তারপরে যেগুলো ছিল 4টে প্যানেলে আমরা 90টা করে ছবি দেখেছি দিনে, মানে দিনে 4টে 5টা দিন 90টা ছবি দেখেছি, দেখে তার থেকে 10টাতে নামিয়ে আনতে হয়েছে। 4টে প্যানেলে 10টা মানে 40টার থেকে 20টা ছবি বাঁচতে হবে আলটিমেটলি। তার মানে বুঝতে পারছো কোন লেভেলে ছবি দেখতে হয়েছে। আচ্ছা, বাংলা ছবি তো এবার প্যানোরামা বিভাগে রয়েছে, 3টে ছবি আমি দেখলাম, সেই ছবিগুলো নিশ্চয়ই দেখা হয়েছে, সেগুলো কিরকম? অঙ্ক কি কঠিন, সৌরভ পালদির ছবি, আমরা 3জন প্যানেল মেম্বার, 3জনেই উচ্ছ্বসিত দেখে যে কিরকম আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এবং বাচ্চাগুলোকে দিয়ে কি কাজ হয়েছে। আমার ধারণা ছিল সৌরভ পালদি আগে ছবি করেছে, কোন ছবি আমার মনে পড়ছে না, তারপরে জানলাম যে কলকাতায় কলম্বাস। আমার সেটা আমি ইমপ্রেসড হইনি অবভিয়াসলি, যার জন্য সৌরভ পালদির নামটা এক কথায় মাথায় আসেনি, কিন্তু এইটা দেখে সঙ্গে সঙ্গে, এবং হ্যান্ডলিং অফ
দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য সিচুয়েশন এত ইন্টারেস্টিং। নতুন ডাইরেক্টর, ফোকাস। আরেকজন হলো ভূতপরি। ভূতপরি সৌকর্য। আমি আগে ওর রেইনবো জেলি দেখেছি, সেটাও প্রশংসার নোটিশ পেয়েছে। ভূতপরি ভীষণ ঝাঁচক। সুরিন্দর ফিল্মস এর ছবি। সুরিন্দর ফিল্মস ওয়ান অফ দ্য মেজর হাউসেস বেঙ্গলের। ভূতপরি ঝাঁচকচকে ছবি, ভালো মেকিং, লজিক কোথাও ফ্ল করে না। কিন্তু অনেকেই বলবে ভূতপরিতে কন্টেন্টটা কি, কি তুমি বলছো? ঠিক আছে, ওই যে বললাম একটা সিনেমা, বেঙ্গলি সিনেমা বলতে কি শুধুই অঙ্ক কি কঠিন তা নয়, এটা আরেক জায়গায়। এখানেও একটা বাচ্চা সেন্ট্রাল ক্যারেক্টার, এখানেও নতুন প্রজন্ম, এবং ওই যে বাচ্চাদের ভূতের গল্পের প্রতি যে একটা ফ্যান্টাসি, সেই একটা ব্যাপার রয়েছে। কিন্তু ভূতের গল্পের আরেকটা এক্সট্রিম প্যানোরামাতেই দেখবে ব্রহ্মযুগম। আচ্ছা, আমাদের যে ব্রহ্মদৈত্যের গল্প বলা হয়, সেইটা একটা প্যারাবল ফর ইন্ডিপেন্ডেন্স। আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল গেছে, এটা একটা প্যারাবল, এটা একটা মেটাফর হিসেবে পুরো একজন ব্রহ্মদৈত্যী একজনকে বন্দি করে রেখেছে। আচ্ছা, এবং যখন শেষ হচ্ছে তখন লাস্টে দেখাচ্ছে পর্তুগিজ সোলজার্সরা ঢুকে এলো, তার মানে ওই পিরিয়ডে নিয়ে ফেলে ইন্ডিপেন্ডেন্সের প্যারাবল তৈরি করে দিল একটা ফেবল থেকে, ব্রহ্মদৈত্যী থেকে। কথাটা হলো ভূতপরি একটা আমাদের বাচ্চাদের গল্পের জায়গা থেকে চলে গেল। তারপরে হলো আমার বস। ওটা কিন্তু অন্য এক্সট্রিম আবার, ওটা বড়দের, যারা বাবা মা, কারুর অসুখ, কারু কেউ পড়ে গিয়ে পা ভেঙেছে, কারুর খাবার রেস্ট্রিকশন হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা, আজকাল একটা ছেলে মেয়ে, তাদের কাজে যায়, অ্যাটেন্ডেন্ট রেখে গেলেও সেটা খুব হ্যাপি সিচুয়েশন হচ্ছে না। এদের জন্য ডে কেয়ার, মানে একদমই অন্যরকম ভাবনা, একেবারে ভাবনাটা একেবারে টোটালি। আমি অনেক বছর আগে টাইমস অফ ইন্ডিয়া দিল্লিতে কাজ করি, আমরা তখন আমাদের বেশিরভাগই সঙ্গী সাথীদের বাচ্চা হচ্ছে, বাচ্চাদের ক্রেশের একটা বাচ্চাদের ক্রেশের আমরা তখন বলেছিলাম অফিসে একটা ক্রেশ বাচ্চাদের জন্য করা হোক। সেই সময় ওই আইডিয়াটা বাচ্চাদের ক্রেশ অফিসে অ্যাকসেপ্টেড হয়নি। এখানে অফিসে সিনিয়র সিটিজেনদের জন্য ক্রেশের কথা, এবং কে বলছে? একজন সিনিয়র সিটিজেন মা রাখি, যেই চরিত্রটা অভিনয় করেছে, সে বলছে উনি নিজে যখন বাড়িতে এবং ছেলে অফিসে থাকে, খেতে চান না, ওষুধ খাবো না, মেজাজ খারাপ, হঠাৎ একদিন বললেন যে আমি যাব ছেলের সঙ্গে অফিসে, ছেলেকে বললেন। এবং কি করে একজন বয়স্ক মানুষের মাথায় এই আইডিয়াটা আসছে, হেসে উড়িয়ে দিচ্ছে, সবাই ইয়ার্কি মারছে, করতে করতে এটা একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির রুটিনের মধ্যে পড়ে গেল। মানে কোন জায়গাটা একটা নতুন একটা ভাবনা চিন্তা। এই তো এই এক্সট্রিমস গুলোকে আমরা আনতে পেরেছি। আরেকটা জায়গা আছে, পদাতিক ছবিটা, মৃণাল সেনকে হোমেজ, যেটা আমি বললাম যে হোমেজ গত বছর সেন্টিনারি ওনার ছিল, অন্য ছবি ওখানে দেখানো হয়েছিল, সেটা মৃণাল সেনের বায়োপিক ছিল না। তো এবারে সেই জন্য একটা ওনাকে হোমেজ হিসেবে এটা হচ্ছে স্পেশাল স্ক্রিনিং। সাংঘাতিক ভালো কথা, কারণ এবারে রাজ কাপুর, মোহাম্মদ রফি, এবছরে তপন সিনহাও আছেন। হ্যাঁ, তপন সিনহার উপরেও একটা ফোকাস আছে। সুতরাং আমাদের ক্ষেত্রে তো আমাদের খুবই ভালো লাগে, কারণ লোকে ইন্টারন্যাশনাল জায়গায় রেস অ্যান্ড ঘাটাক, সিনহা কোথাও কম নন। উনি নিজের জায়গায়, উনি সত্যজিৎ রায়ও ছিলেন, উনি ঘটকও ছিলেন। মানে আমি এই অর্থে বলছি, সত্যজিৎ রায়েরটা নন সেন্টিমেন্টাল, ঘটকেরটা সেন্টিমেন্টাল, মৃণাল সেনেরটা ফ্র্যাকচার্ড ন্যারেটিভ, অ্যাবস্ট্রাকশনের দিকে গিয়ে। তপন সিনহা সবকটাই করেছে, ভার্সেটাইল। সেটা ইন্টারন্যাশনাল লোকের সামনে আসবে, সেটা তো অবশ্যই আনন্দের, খুবই ভালো কথা, খুবই ভালো কথা।
আচ্ছা, এছাড়া ফিল্ম বাজার যেটা এরা শুরু করেছে, তাতে কি সুবিধা হচ্ছে বলে মনে হয়? ফিল্ম বাজারটা যেটা সব থেকে বড় কথা, এই যে ইয়াংদের উপর স্ট্রেসটা, ইয়াংদের প্রচুর সুযোগ ওখান থেকে হয়। ফিল্ম বাজার থেকে আমি যতদূর জানি রাম রেড্ডির তিথি ছবিটার হয়েছিল ওখান থেকে। আমাদেরও তো আমাদের আম, আহ, যাওয়া আসার মাঝে যাওয়া আসা, হ্যাঁ হ্যাঁ, আমি এরকমই যতদূর কিছু জানি একটা। ওখান ওটাও থেকে হ্যাঁ পেয়েছিল। হ্যাঁ, ওখান থেকেই প্রথম যোগাযোগগুলো ঘটে এবং সেখান থেকে সেনগুপ্ত ছেলেটি আদিত্য আদিত্য, হ্যাঁ আদিত্য। আদিত্য সেনগুপ্ত ওর ছবিটা হয়েছিল, এরকম অনেক মানে সিনেমা পেয়েছে। যেগুলো, হ্যাঁ, হ্যাঁ, যারা যারা অর্থের যারা অভাব হয়, বিদেশে একদম। একটা কাজ দেখিয়ে সেখানে একটা পায়ের জমি একদম তৈরি করা, করা। সেটা একটা বড় ব্যাপার। যেমন অস্কারের শর্টলিস্ট Shortlist আগে হওয়া। নমিনেশনে এসেছে, সেটা কেউ বলতো না, এতগুলো পেয়েছে। হ্যাঁ, তারপরে হলো যে shortlist নমিনেশন হওয়াটাই আসাটাও একটা 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 সম্মান। হ্যাঁ। একদম। তো যেহেতু এখন ফেস্টিভ্যালের সংখ্যা বেড়ে গেছে, সেই জন্যে হয়তো এক জায়গায় পসিবলও হচ্ছে যে চিন্তা করা যে আমরা ছবি করে, এই যে ডিজিটালে যারা হ্যাঁ, কথা হলো যে 18 বছরের নিচেতেই তারা ছবি তৈরি করছে। তৈরি তো হচ্ছে, হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েটিভ কিছু তো রিমা হচ্ছে। দাস রিমা দাস অল্প বয়সে একদম, করে করে কত একটা পাকা জায়গা হয়ে গেছে। পবন মণিপুরের ছেলেটি অল্প বয়সেই তো সেও তো একটা জায়গা তৈরি মানে করে একটা ছোট হয়েছে, থেকেই যে ক্রিয়েটিভ থিঙ্কিং, সেগুলো তো একটা জায়গা পাচ্ছে। জায়গা পাচ্ছে। একদমই তাই। হ্যাঁ, আর বিদেশ থেকে যারা এসে করে তারা যথেষ্ট বুঝদার লোক। হ্যাঁ, আমি একটা ছবির কথা বলছি যেটা এবারে আমাদের প্যানোরামায় আছে, গোট লাইফ, ইংরেজি নামটা গোট লাইফ। হুম, ওই একজন বিদেশে গিয়ে চাকরি খুঁজতে গিয়ে, কেরালার হ্যাঁ, একদম একজন একদম যে দুবাইতে যায়, ওদের পাসপোর্ট পাসপোর্ট নিয়ে নিয়ে নেয়, নেয়। তারপরে তারা যে থাকে, তাদের যে লাইফ স্লেভের স্ট্রাগল, মতো তাদেরকে রেখে। হ্যাঁ, অনেকেই তাদের মধ্যে এখন আলাদা হয়তো ছবিটা, এখন ওরা হয়তো সেলফোন হাতে আছে, এই তো একটা সিরিয়ালের দেখাচ্ছে সেলফোন হাতের থেকেও নেটওয়ার্ক নেই। কোনো যোগাযোগ। তারপরে অনেক লোকই আমাদের দেশের গেছে যারা, একটা অজ্ঞাতনামা বলে বাংলাদেশের ছবি ছিল, তারাও অনেকেই লেখাপড়াটা ওই লেভেল অব্দি, পাসপোর্টের সাইনটাও বাংলাতে করছে বা মালয়ালম হ্যাঁ হ্যাঁ, ওই এই ভাষায় করছে। হ্যাঁ, তাদের বাইরে গিয়ে কি হেল্পলেস, কি হেল্পলেস, আরে আর কি, যেমন তুমি ক্যামেরার কাজ দেখবে তেমনি মিউজিক ছবিটার, তেমনি মানে কি অদ্ভুত এডিট, শ্রীকর প্রসাদ এদের কাজ মানে অন্য লেভেলে। এটা আমি মনে করি আমাদের দেশ থেকে অস্কারে পাঠিয়েছে এই যে প্রডিউসার, এরা কিন্তু আমি এদের সঙ্গে আগেও কাজ করেছি, মানে যুক্ত থেকেছি, এরা সাহস করে এরা নিজেরা আমেরিকায় যদি রিলিজ হয় সেটা কিন্তু আমাদের পাঠানো ছবির বাইরেও ওরা কম্পিট করতে পারে, সে অস্কারে নিয়ে যাওয়া। এই সবগুলো যে পসিবিলিটিস গুলো, অস্কারের লোক এখানে আসছে, আমার লোক অস্কারে যাচ্ছে বা আরেকটা ফেস্টিভ্যালে যাচ্ছে, এই যে আদান প্রদানটা হরাইজনস অফ দ্য মাইন্ড খুলে দেয়। হ্যাঁ, আমাদের ভাবনা চিন্তা, আমাদের দূরদর্শিতা, আমাদের মার্কেটিং, আলটিমেটলি একটা প্রোডাক্ট আমি তৈরি করে আমি ঘরে সেটা রেখে দেওয়াতে কোনো ক্রেডিট তো নেই, আলটিমেটলি বিশ্বের দরবারে পৌঁছতে হবে, তার জন্য ফিল্ম তার জন্য এটা একটা হেল্প করে ডেফিনেটলি। একদম স্ক্রিপ্ট লেভেলেতেই অনেকটা যখন ঝালাই হয়ে গেল, তারপরে কি কি পসিবিলিটি, এটার আমি কি করতে পারি। আচ্ছা, এই তো গেল আমাদের গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের কথা, কিন্তু গোয়ার থেকে এসেই কলকাতা বেরোতে না বেরোতেই একদম ঘাড়ের ওপর, তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের নিয়েও একটু কিছু শুনতে চাই। তার মাঝখানে যে বললাম ফুটপ্রিন্টস, সেটাও হবে 30 আর 1, মানে একদম সিনেমা প্রেমীদের জন্য দারুণ একটা সময়, তাদের নাওয়া খাওয়া ঘুম ভুলে যাওয়ার
ইট কথা, সিনেমা, একদম। ড্রিঙ্ক সিনেমাই করতে হ্যাঁ। হচ্ছে। তো আমার খুব মজার লাগে যে কলকাতা ফেস্টিভ্যাল এখনো, কিন্তু কলকাতাটা ফিল্ম লাভার্স সিটি, একদম। কলকাতাটা ফিল্ম মেকার্স সিটি। নিউ থিয়েটার্স কত বছর আগের। কি হয় বম্বে, গোয়াতে যেগুলো হয়, এক তো ওখানে যেহেতু বাইরের লোক বেশি, সমাগম বেশি, ওটা একটা স্টারের জায়গা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার। দ্বিতীয় হলো এখানে ইন্টিমেসিটা, একদম। একটা নন্দন চত্বরে যাদের হ্যাঁ, সঙ্গে তুমি সবার উঠছো, সঙ্গে এটা বসছো, ইন্টারঅ্যাক্ট একদম করছো, সেটার একটা অন্য অন্য একটা চার্জ ইয়ে আছে। রয়েছে। হ্যাঁ, সেটা তুমি ইন্ডিয়ান ফিল্ম মেকারই দেখো যারা আসে এখানে, হ্যাঁ, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করো, তাদের সঙ্গে আমাদের কলকাতার আর্টিস্টদেরও এখন আমি হ্যাঁ, বলছি, কলকাতার ডিরেক্টরদের ওখানে নন্দন চত্বরে যারা সাধারণ মানুষ আসে, তারা যে কেউ ইন্টারঅ্যাক্ট ইন্টারঅ্যাক্ট করতে করতে পারে। পারছে, এটা কিন্তু একটা হ্যাঁ, স্টিমুলেশন। হ্যাঁ, 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 একদম। ভাবনা চিন্তাকে স্টিমুলেট করে। আরেকটা ব্যাপার যেটা হয়, এখানেও কিন্তু তুমি দেখো ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এশিয়ান কম্পিটিশন, ইন্ডিয়ান কম্পিটিশন, বেঙ্গলি কম্পিটিশন, 4টে লেভেলে হুম, হুম। কম্পিটিশন। এবং 4টেই কিন্তু বেশ বেশ ভালো, জবরদস্ত কম্পিটিশন। হ্যাঁ, জবরদস্ত থাকে। যার যার নিজের ক্যারেক্টার আলাদা। হ্যাঁ, হুম, ইন্ডিয়ানের ক্যারেক্টার আলাদা হবে, বেঙ্গলি সিনেমার ক্যারেক্টার, বেঙ্গলি কম্পিটিশনের ক্যারেক্টার আলাদা হবে। এবং বেশিরভাগই ইন্ডিয়ান যেগুলো সেগুলো বাইরে থেকে আসছে, নেট প্যাকে এশিয়া থেকে হুম। আসছে, ওখানে ওয়েস্টের থেকে কি অস্ট্রেলিয়া থেকে আসছে। তো এই সবগুলোর একটা ক্যারেক্টার পাল্টে যায় এবং তার একটা অন্য জায়গা আছে। এবার একটা লাস্ট বলবো। আরেকটা জায়গা আমি হ্যাঁ, বলে বলেন। নিচ্ছি, হ্যাঁ, আমাদের যেগুলো হয় একটা, সেগুলো অন্যান্য ফেস্টিভ্যালে এই লেভেলে তুমি পাবে না, সেটা হলো সেমিনার। হ্যাঁ, সেমিনারটা এখানে যেই লেভেলে হয়, একটা সেখানে বৌদ্ধিক একটা আদান প্রদান। প্রদান হয়। হ্যাঁ, একটা 4জন মানে প্যানেল। শিক্ষিত, মানে হাতে কলমে সিনেমা করা মানুষ, বা হাতে কলমে আমি যেমন সিনেমা নিয়ে নেওয়া খাওয়া, আমার জন্ম থেকে আমার রগের মধ্যে রক্তে, হ্যাঁ। সিনেমা। তো এরকম মানুষ 4জন বসে কথা বলছে, সেখান থেকে তো সেখানে অনেক কিছু। সেখানে যারা ভালোবাসে সিনেমা শুধু না, যারা শিখছে শিখছে, তাদের হ্যাঁ, অনেক একদম, একদম। কিছু পাওনা। পড়াশোনা করছে যারা। আমি যে সিনেমায় বেড়েছি, আমি যখন সাংবাদিকতা করি, আমি কত শিখেছি এদের কাছ থেকে। আমি জামরো এসছে, সুজান স্যারান্ডন এসছে, গোয়াতে বলছি, বা দিল্লিতে তো কথা বাদই দিলাম। মানে মানে ধরো আহ, মানে কার নাম বলবো কার নাম বাদ দেবো, প্রচুর মানুষ। তাদের শুধু প্রেস কনফারেন্সে বসে তাদের কথা শুনে এবং তাদেরকে কোনো বুদ্ধিমত্তার প্রশ্ন করে, আমি বুদ্ধিমত্তাটা বলছি এই জন্যে, সেইখানে একটা ওদেরকে প্রশ্ন করতেও একটা সার্টেন লেভেল লাগে। একদম। হ্যাঁ, একটা সেইটা পড়াশোনা করে দরকার করে পড়ে। আমার গ্র্যাজুয়েশন হয়েছে ওখানে। গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল মানে যেটা আমাদের ইফি, আন্তর্জাতিক ইফি, সেখানে এবার বলেছে যে মিনিস্ট্রির হাতে থাকছে না, ইন্ডাস্ট্রির হাতে থাকছে। আমাদের এখানকার কিন্তু ফেস্টিভ্যাল এখনো সরকারের হাতে, গভর্নমেন্ট, গভর্নমেন্টের পুরোপুরি হাতে। তো গভর্নমেন্টের। এক্ষেত্রে কি এখানে কোনো ইফিতে আমাদের অন্য আহ, ভাবনা চিন্তা করতে হয় না যে এটা দর্শক খাবে কি না। না, এবার হচ্ছে ইফিতে তাহলে কি এই ইন্ডাস্ট্রির হাতে দেওয়াতে কি লাভ হবে আর কি লোকসান হবে, ভালো কি আচ্ছা, খারাপ কি? আমাদের প্রাইভেটাইজেশন যখন আমরা মেনে নিয়েছি, তখন ইফিতে প্রাইভেটাইজেশন তো হয়নি। না, ইফি এখনো প্রাইভেটাইজেশন হয়নি, কিন্তু কর্পোরেট ইকোনমি থেকে আহ, আচ্ছা, আমেরিকার ইলেকট্রাল প্রসেসে হুম, সেখানেও তো কোম্পানিরা কোম্পানিরা ডোনেট করে পার্টিদেরকে, সেরকম ব্যাপার ধরে নেওয়া আর কি ভাবে। আমার মনে হয় না খুব একটা খারাপ হবে যদি শিক্ষিত লোকেদের হাতে পরিচালনাটা থাকে। শিক্ষিত বলতে আমি কিন্তু ডিগ্রি পাওয়া লোকের না, কথা বলছি একদম। না, এই যে বললাম যারা সিনেমায় সিনেমাটা নিয়েই হাতে কলমে বেড়ে মানে উঠেছে। বেড়ে উঠেছে, তাদের হ্যাঁ, হাতে যদি হ্যাঁ। থাকে তাহলে। যারা 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 কিউরেট করেছে, যারা ফেস্টিভ্যাল প্রেজেন্ট করেছে, হ্যাঁ, হুম, একসময় ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল, ডিএফএফ ছিল আমাদের,
আলাদা একটা অর্গানাইজেশন। অর্গানাইজেশন। এখন সেই এক্সপিরিয়েন্সটা গভর্নমেন্ট ডিরেক্টরেট অফ ফেস্টিভ্যাল না রেখে ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালই কাজটা করছে, তাদের চালানোর খরচাটা অন্যত্র থেকে আসবে। কিন্তু যদি তারা নাকটা ঢুকিয়ে দেন, মেশিনটা গাড়ি চালাবার সময় চাকার ভেতরে যদি কেউ নাক ঢুকিয়ে দেয়, তার নাকেরও ভালো অবস্থা হয় না। তার মানে আমরা ফেস্টিভ্যাল শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, সময় বলবে যে ভালো হলো না খারাপ হলো। সব ভালোরই সঙ্গে কিছু কিছু তো খারাপ কিছু তো থাকে। খারাপ থাকে। সোনা দুটোই এক। সোনা দিয়ে গয়না গড়তে গেলে তো তার কিছু মধ্যে খাদ্য খাদ দিতে হয়। মেটাতে হয়। কি গয়নাটা কত সুন্দর হলো, আমরা সেইটা ওয়েট করবো ওয়েট দেখতে। করবো, ফির শেষ হলেই সেটা জানতে পারবো। ঠিক আছে, তাহলে ফেস্টিভ্যাল চলাকালীন আশা করছি আবার আমাদের দেখা হবে গোয়াতে। ততক্ষণ নিশ্চয়ই হবে। পর্যন্ত আমরা গোয়াতে চোখ দেখা রাখবো। হবে, কলকাতায় আমরা কলকাতায় দেখা আছি, হবে। কলকাতায় থাকবো, কলকাতাতে। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতন এখানেই শেষ হলো। এরপর ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আরো অনেক এপিসোড আসবে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেলে।